আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তান নুরে নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফুরকান উদ্দিন, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক। আরও আছেন মোহাম্মদ মঈনুদ্দিন, সিইও শেলটেক ব্রোকারেজ লিমিটেড। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা টেলিফোন করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের অনুষ্ঠানটাতে। আর আমরা অনুষ্ঠান শুরু করছি। নর্মালি আমরা এই অনুষ্ঠানটাতে পুঁজিবাজার নিয়ে কথা বলে থাকি। আর আমি নর্মালি যেটা চেষ্টা করি যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তাদের যাতে সাহায্য হয়। ফুরকান ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে পুঁজিবাজার যদি আমরা দেখি তাহলে দেখব যে দীর্ঘদিন পরে একটু সুবাতাস দেখা যাচ্ছে, একটু পজিটিভ ধারা সূচিত হয়েছে দীর্ঘদিন পরে। কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে ইভেন দেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির খানিকটাতেও দেখেছি যে টার্নওভার 2000-এর উপরে ছিল, তারপরে 1200 কোটি টাকা, সম্প্রতি নেমে এসছে 550 কোটি টাকায়। তাহলে এই যে টার্নওভারটা হতো 2000-2500 কোটি টাকা, এই টাকাগুলো গেল কোথায়? ফুরকান ভাই, আপনি যদি বলতেন। আমি জিনিসটাকে যদি এভাবে দেখি যে টার্নওভার যখন হয়েছিল তখন কার কার কন্ট্রিবিউশনে এই টার্নওভারটা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের কাছে হিসাব, ডিএসসির কাছে হিসাবটা আছে যে কাদের কন্ট্রিবিউশন এখানে ছিল, কাদের কন্ট্রিবিউশনে এই টার্নওভারটা ছিল, কোন ব্রোকারেজ হাউসের, কোন ব্যাংকের, কোন ইনস্টিটিউশনের কোন পার্সেন্টেজে টার্নওভারটা ছিল। এই হিসাব ডেফিনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হলো, তাইলে আমাকে অ্যানালাইসিস করা দরকার, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি ঢাকা স্টক এক্সচেঞ্জ। তাইলে তারা এই হিসাবটা কেন করছে না যে এই যাদের এই পার্সেন্টেজ টার্নওভারটুকু ছিল, যাদের বিভিন্ন এন্ড থেকে, তাদের টার্নওভারটা কমলো কেন? আচ্ছা, উত্তর হয়তো ওনাদের এন্ড থেকে আসবে, ক্লায়েন্ট আমাকে অর্ডার করছে না, আমি কিনতে পারছি না, ফ্যাক্ট অ্যাজ এ ব্রোকারেজ হাউস। কিন্তু সবাই তো ব্রোকার না, দে আর ডিলার অ্যাজ ওয়েল। তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি রেসপন্সিবিলিটি দিচ্ছে? সেকেন্ড হলো যে যখন তাদের পোর্শন থেকে টার্নওভারের পরিমাণটা কমে গেল, সেটা কেন কমে গেল, আর যদি কমে গিয়েই থাকে বাজারের রেসপন্সিবল ডিলার অথবা রেসপন্সিবল ব্রোকার হিসেবে তাদের কি দায় দায়িত্ব আছে এটা। তৃতীয়ত হলো যে স্পেশালি বড় বিনিয়োগকারী যারা, স্পেশালি ব্যাংকস, তাদের যে একটা বড় ধরনের লিমিটেশন রয়ে গেছে, যেটা হলো আপনার অ্যাডজাস্টমেন্টের যে ইস্যুটাকে, আমি কিন্তু বারবার ওইটাকেই দেখতে পাচ্ছি। কারণ আমি স্পেশালি একটা ব্যাংকের কথা বলতেই পারি, যে নাম অবশ্য বলা ঠিক হবে না, তারা কিন্তু অলরেডি যে কোনো একটা সিকিউরিটিজের দাম যখন খুব বেড়ে গিয়েছিল, আমার মনে হয় আপনি আন্দাজ করতে পারছেন, তারা বাধ্য হয়েছিল সেটা বিক্রি করে তাদেরকে অ্যাডজাস্ট করতে, ইজ বিকজ অফ বাংলাদেশ ব্যাংক যেহেতু মার্ক টু মার্ক করে। You understood the security. I should not tell this. আমরা বলতেই পারি ইটস দি সিটি ব্যাংক প্রবাবলি। তারা যেটা করেছিল যে তাদের বাধ্য হয়েছিল তারা এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে, বিকজ অফ তার কি হয়েছিল, সে কিন্তু শেয়ার বিক্রি করে নাই, গেইনও করে নাই, কিনেও নাই, কিচ্ছু করে নাই, দামটা বেড়েছিল একটা সিকিউরিটিজের, সে বাধ্য ছিল। এই যে মার্ক টু মার্ক যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এইটাকে যদি আমরা কস্ট প্রাইসে নিয়ে আসতে পারি, তখনই শুধুমাত্র আপনার বড় বিনিয়োগকারী হিসেবে যারা আমাদের কাছে চিহ্নিত ব্যাংকগুলো, সেটা কিন্তু অ্যাড্রেস করা যাবে। এইটাকে যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা যাবে না, ততক্ষণ পর্যন্ত বাজারে বড় বিনিয়োগকারী হিসেবে ব্যাংকের যে আবির্ভাব, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন সে চাইলেও রাখতে পারবে না, কারণ সে একটা লেভেলে গিয়ে শেষ টাকা হয়ে আছে। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য একটা সমন্বিত প্রচেষ্টা বিএসসি থেকে দরকার, ডিএসসি থেকেও দরকার, স্টক এক্সচেঞ্জগুলো থেকেও কিন্তু দরকার। অনেকবার আমি ডিএসসি যেটা জানি ওনারা গেছে বাংলাদেশ ব্যাংকের সাথে। তাহলে আমি ঠিক জানি না, তাহলে বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই, তাদেরও নিশ্চয়ই একটা স্ট্যান্ড আছে, কি কারণে তারা করতে চাচ্ছে না, তাদেরও নিশ্চয়ই একটা স্ট্যান্ড আছে। সেই স্ট্যান্ডটাকে আমরা আমলে নিয়ে যদি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি যে না, এটা আসলে তোমাকে এরকম ক্ষতি করবে না, তাহলে আমি জানি না এটা এই জিনিসটার বোধহয় কোনো জায়গায় হয়তো বা কোনো ধরনের গ্যাপ থাকতে পারে, হয়তো বা গ্যাপ নাও থাকতে পারে, বাট এইটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, স্পেশালি বর্তমান বাজারের বর্তমান অবস্থায়। আপনি শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে কিন্তু এই বাজারে বাঁচা সম্ভব না, কারণ এই ক্ষুদ্র বিনিয়োগকারীকে দিয়ে বাজার যেমন ভালো টার্নওভারও আপনি খুব বেশি যে একটা আশা করতে পারেন তাও নয়, আবার এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ভালো টার্নওভারের আশায় যখন আসছে, তখন তারা কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলছে বড় বিনিয়োগকারীদের ভূমিকার কারণে। সব কিছুই আছে, কারণ তারা তো ফান্ড তো ছোটো। তো এখন আপনাদেরকে আমাদেরকে বেসিক্যালি যেটা দেখতে হবে সেটা হলো বাংলাদেশ ব্যাংকের সাথে এই জায়গাটাকে কোনোভাবে অ্যাড্রেস করা যায় কিনা। এটাকে অ্যাড্রেস করে ফেলতে পারলেই টার্নওভার তার আগের জায়গায় ফিরে আসবে, এবং আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক তার সুপার মনিটরিং রেখে, যাতে করে সে যে সুযোগটা করে দিল সেটাও যাতে মিসইউজ না হয়, সেটাকে যদি ট্রু মনিটরিং করা যায়, আমার মনে হয় এটাকে অ্যাড্রেস করা যাবে। আমি সেম কোয়েশ্চেন নিয়ে মোহাম্মদ মঈনুদ্দিন আপনার কাছে আসতে চাচ্ছি। এই যে আমরা দেখেছি যে 75% বিনিয়োগ আমাদের টার্নওভার হচ্ছে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের কাছে। আপনিও কি সেম মনে করেন যে এই যে
2200-2300 কোটি টাকা থেকে এখন টার্নওভার মাত্র 550 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এটার পিছনে আপনি মানে সবাই বলছে যে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, এটা কতখানি সত্যি, কিংবা আপনি আপনার বক্তব্যটা কি এই ক্ষেত্রে? ধন্যবাদ মনি আপা। এটা কিছুটা আপনার প্রশ্নটার উত্তরটা আপনি দিয়েছেন যে কতটুকু আসলে ইনস্টিটিউশনের নিষ্ক্রিয়তা আছে কিনা। আমি বলবো যে কিছুটা হ্যাঁ নিষ্ক্রিয়তা ডেফিনেটলি অবশ্যই আছে, বাট একটা বাজার কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউশন ইটস পার্ট, ঠিক আছে। 75% রেগুলার যে টার্নওভার হয়, যদিও আমি প্রথমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বলেছি, কারণ যেটা হয়েছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেক কোয়ারিজ থাকে, অনেক প্রশ্ন থাকে। যারা বড় বড় বিনিয়োগকারী হয় ইনস্টিটিউশন, আপনাদের যেমন আলাদা মানে এটা অ্যানালিস্ট করার লোক আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিভিন্ন হাউসে যে যারা করে তাদের অনেক রকম কোয়ারিজ থাকে, তারা অনেকটা বুঝতে পারে না, হতাশায় ভুগে বিভ্রান্ত হয়। এই কারণেই আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বলেছি। তারা আমাদের পার্ট, মার্কেটের পার্ট, বাট বেসিক্যালি মার্কেটটা লিড করে হচ্ছে ইনস্টিটিউশনগুলো। আমাদের ডিএসসির কথা যদি বলি, সেই পার্সপেক্টিভে দেখা যাচ্ছে 75% ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী। তাদেরকে বাদ দিয়ে আমরা কিভাবে না, তাদেরকে আমি বাদ দেওয়ার কথা আমি বলছি না, কিন্তু আপনি বাজারের টার্নওভার নিয়ে আমরা কথা, টার্নওভারের সেগমেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে ইনস্টিটিউশন। হ্যাঁ, তো এখন আমি যদি কোনো ইনস্টিটিউশনকে বাধ্য করি যে আপনি এটা করতে হবে, আপনি এটা করতে পারবেন না, সো মার্কেট ইজ ভেরি ওপেন, উই ক্যানট ডু দিস, নাম্বার ওয়ান। এখন আমরা সবসময় যেটা বলি, বাট আমি আমার বিনিয়োগকারীদেরকে বলি, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী আছে, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছে, আর স্মল ক্ষুদ্র বিনিয়োগকারী যাদেরকে আমরা বলি স্মল ইনভেস্টর। তো এই তিনটা সেগমেন্টেই কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। আমরা তিনটা সেগমেন্টের সাথেই কিন্তু কথা বলি। এখন যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আর ইনস্টিটিউশনস ইনভেস্টর যারা, তারা কিন্তু অলওয়েজ কিন্তু মানে বাজারের খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন তাদের কাছে থাকে। তাদের ইনফ্যাক্ট তাদেরও অ্যানালিস্ট আছে। আমাদের এন্ডে যেরকম আমাদের অ্যানালিস্ট আছে, আমরা কিন্তু রিসার্চ ডিপার্টমেন্ট আছে। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আর ইনস্টিটিউশন ইনভেস্টরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে এই বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি রিসার্চের রিপোর্টগুলো তাদেরকে উপস্থাপন করার জন্য যেরকম ডিপার্টমেন্ট আছে। বড় বিনিয়োগকারী বলতে যাদেরকে নিয়ে কথা বলছি এখন, লাইক ইনস্টিটিউশন ইনভেস্টরের মধ্যে যদি আমি মিউচুয়াল এএমসির কথা বলি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা বড় বড় ফান্ড ম্যানেজ করে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি বলি যে ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, হ্যাঁ, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যাদের নাম আসলে ডিসক্লোজ করা এখানে ঠিক হবে না, অনেক আছে যাদের সাইজও মোরলেস আপনার একজন ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীর মতন। এখন আমি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে বিনিয়োগকারী একটা প্ল্যাটফর্ম, এখানে কয়েকটা ক্যাটেগরিতে আছে। এখন আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারী আর ইনস্টিটিউশনাল ইনভেস্টর যদি একরকম বিহেভ করি, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট টু, বাজারকে কিন্তু স্ট্যাবিলাইজ করা অনেক ডিফিকাল্ট। কারণ আপনি 500 কোটি টাকা যে বিনিয়োগ করবে আর 50 লাখ টাকা যে বিনিয়োগ করবে, তার অ্যাটিটিউড, তার ক্যারেক্টার শুড নট বি দ্য সেম। এখন আপনি 50 লাখ টাকার মুভমেন্ট খুব ইজিলি আপনি করতে পারবেন। অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে বড় বিনিয়োগকারীরা কিংবা ইনস্টিটিউশনরা ডে ট্রেডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো। দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য কোশ্চেন। কিছুটা সত্য, কিন্তু এখানে আমরা কোনো কিছু ইম্পোজ করে দিতে পারবো না। এটা কিছুটা আপনার সাথে আমি একমত, সত্য, কিন্তু কোনো কিছু আমরা ইম্পোজ করে দিতে হবে। কিন্তু মানে প্রতিটা, যেমন মার্কেটে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করি রিটার্নের জন্য। আমরা ধরেন আমি যে বিনিয়োগকারী হোক না কেন, এন্ড অফ দ্য ডে সে রিটার্ন চায়। হ্যাঁ, যতটুকুই হোক না কেন, প্রপোজাল 10%, 20%, 15% যাই হোক না, সে একটা পজিটিভ রিটার্ন চায়, সে কিন্তু নেগেটিভ দেখতে চায় না। হ্যাঁ, আর নেগেটিভ হওয়ার জন্য কিন্তু ইনভেস্টমেন্ট কেউই করে না। তারপরে আউট অফ দ্য বক্স, এর বাইরেও আমাদের কিছু নৈতিক দায়িত্ব কিন্তু আমাদের আছে। এটার বাইরেও সবসময় কিন্তু আমরা শুধু চিন্তা করি যে প্রফিট মেকিং, নো, টু সাম এক্সটেন্ট সামটাইমস উই হ্যাভ টু প্লে ডিফারেন্ট রোল। এখন বাজারে যখন 400 কোটি টাকা টার্নওভার হয়, 500 কোটি টাকা টার্নওভার হয়, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যদি দে কাম ইন টু দ্য সেল, কারণ ক্ষুদ্র বিনিয়োগকারী দে ক্যানট ওয়েট, তার ওই পেশেন্সটাও নাই। আর বড় বিনিয়োগকারী যারা আছে, যারা তারাও কিন্তু তারা বছরের পর বছর দে ক্যান ওয়েট। ব্যাংকের বিনিয়োগ যদি 200 কোটি টাকা হয়, কোনো একটা ব্যাংকের তার ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট যদি 200 crore হয়, দে ক্যান ওয়েট।
6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কেন আমরা এই ফরেন ইনভেস্টরকে দিয়ে আমরা কিছু শিখতে পারি না? আমরা আমি সেম কোয়েশ্চেনটা ফুরকান উদ্দিন আহমেদ আপনার কাছে আসছি, যে এই যে ডে ট্রেডারের ভূমিকা দেখছি আমরা সম্প্রতিকালে, আগে আমরা এতটা দেখিনি, সম্প্রতিকালে মার্কেটটা আপনি যদি দেখেন, মার্কেটটা কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছে। আমাদের মার্কেটটা একটা ছন্দ ছিল, যে একটা গতিশীলতা ছিল, যে কোথায় যেন গতিশীলতার অভাব, ডিপ্রেসিভ একটা মার্কেট আমরা দেখেছি। যদিও আজকের মার্কেটটা খানিকটা পজিটিভ, কালকেও এরকম পজিটিভ ছিল শেষের দিকে। আপনি এই জিনিসগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আসলে জিনিসটাকে একটু মানে ট্রায়াঙ্গেল পজিশন থেকে দেখতে চাই। ফার্স্ট অ্যাঙ্গেল, যে গভর্নমেন্টের এন্ড থেকে বাজারটাকে মুভ করে কারা? আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। দে হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি উইথ দি মার্কেট বিকজ অফ দে আর দি গভর্নমেন্ট, দে আর দি পাবলিক অ্যাজ ওয়েল টু সাম এক্সটেন্ট। তাহলে এই আইসিবির ভূমিকাটাও ইদানিং এটা কিন্তু কোশ্চেন সাইন আছে, দেয়ার ফর সো মেনি রিজন। এখন আমার প্রশ্ন হলো যে বাজারে যখন টার্ন ওভার বাড়ছে আর বাজারে যখন টার্ন ওভার কমে যাচ্ছে, এই জায়গাটাও দেখা উচিত যে আইসিবির কন্ট্রিবিউশনের ভ্যারিয়েশনটা কি আছে। সে তার কন্ট্রিবিউশনটা বাজারে যখন টার্ন ওভার বেশি, তার জায়গাটাও যদি টার্ন ওভার বেশি থেকে থাকে, তাহলে তার টার্ন ওভারটা বেশি কেন? আর এখন যখন বাজার কমে গেল, তখন তার এন্ড থেকে টার্ন ওভারটা কমে গেল কেন? যদি তার এন্ড থেকে টার্ন ওভারটা কমে গিয়ে থাকে, তাইলে দি কোশ্চেন ইজ ইথিক্যাল রেসপন্সিবিলিটি। প্রফিট মেকিংয়ের সাথে আমরা সবাই ঠিক আছে, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা প্রফিট মেকিং করবে, ঠিক আছে, বড় বিনিয়োগকারীরাও প্রফিট মেকিং করবে, ঠিক আছে, বাট দি কোশ্চেন ইজ বড় বিনিয়োগকারীরা প্রফিট মেকিংয়ের সাথে ইথিক্যাল জায়গাটুকুকে এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির যে জায়গাটুকুকে এটাকে যদি রাখতে, যেমন আমি যদি আপনাকে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইটিপি প্ল্যান না করেই তো আমি টেক্সটাইলে অনেক প্রফিট করতে পারি, কারণ ইটিপি প্ল্যানে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, তার জন্য কোনো গভর্নমেন্ট বেনিফিটও দিচ্ছে না। তাহলে আমি কি সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য সেটা না করে পারতেছি? আমি কি ওয়ার্কার্স প্রভিশন ফান্ডে টাকা না রেখে পারতেছি? সেটা আমার ইথিক্যাল বেনিফিট। আমি কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি না করে পারতেছি? সেটা আমার ইথিক্যাল ইস্যুস। সো ইথিক্সটাকে বাদ দিয়ে যদি আপনি শুধু প্রফিট মেকিংয়ের দিকে চলে যান, সেটা কিন্তু ব্যাড সিগন্যাল ফর দি মার্কেট। ইট ইজ অ্যাজ কনসার্ন অ্যাজ দি আইসিবি। এরপরে চলে আসেন ব্যাঙ্কগুলো, বড় বিনিয়োগকারী, দে আর নট ইনস্টিটিউশন, তারা কিন্তু বড় বিনিয়োগকারী। এখন এই বড় বিনিয়োগকারীদের যে অসুবিধার জায়গাটা, সেটা আমি আগে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তারা কেন কিছুটা ডে ট্রেডারের ভূমিকায় চলে আসছে? বিকজ অফ দি কি বলবো এটাকে, যে প্রবলেম ইম্পোজড বাই দি বাংলাদেশ ব্যাংক। প্রবলেম এই জন্য বলছি কি, তারা চাইলেও কিন্তু একটা লিমিটের বাইরে তারা যেতে পারছে না, একটা স্টেজে গিয়ে তাদেরকে সেল করে দিতে হচ্ছে। বাট তারা যে সেলটা করছে, দি কোশ্চেন ইজ তারা সেলটা কখন করছে? মান্থ এন্ডে গিয়ে অথবা উইকেন্ডে গিয়ে যখন তাকে রিপোর্টটা করতে হচ্ছে? নো, তাদের ওই স্ট্র্যাটেজিটাও অ্যাগেইন তার ব্যাড পার্সপেক্টিভ, যে সে প্রফিট মেকিং করতে হবে। প্রফিট মেকিং করো, বাট ইথিকটাকে মাথায় রেখে। এখন যখন মান্থ এন্ডে গিয়ে আমি যখন সেলের প্রেশারটা তখন আমি দিচ্ছি, তখন কিন্তু একসাথে সেল প্রেশারটা হচ্ছে, যেটা মার্কেট কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। তাহলে আমি প্রফিটটাকে যদি আরেকটু কম করে যদি আরও আগে থেকে আস্তে আস্তে সেল করি, তাহলে কিন্তু বাজার এটাকে অ্যাবজর্ব করতে পারে, বাজারে কিন্তু মান্থ এন্ডে গিয়ে প্রভাবটা পড়ে না। এটা গেল ব্যাংক। এখন আসেন ক্ষুদ্র বিনিয়োগকারী অথবা আমাদের যারা বড় বিনিয়োগকারী আছে, যাদেরকে হাই নেটওয়ার্ক বলছেন আমাদের মঈন সাহেব, হাই নেটওয়ার্ক বিনিয়োগ যারা বড় বিনিয়োগকারী যারা আছেন, ওনাদেরকেও কিন্তু একই রকম কোশ্চেনের আওতায় আসতে হবে, লাইক অ্যান ইনস্টিটিউশন, বিকজ অফ দ্যাট ইন্ডিভিজুয়াল গাই হিজ হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। তো এখন মুশকিলটা হলো যে ইউ হ্যাভ টু মানে আর্ন ইউর ইথিক্যাল সিচুয়েশন ইন ইউর মাইন্ড, আদারওয়াইজ আপনি কিন্তু সোশ্যালি প্লে করতে পারবেন না। সুতরাং ওনাদেরকেও কিন্তু ইথিক্যাল জায়গাটুকুকে, প্রফিটের সাথে সাথে ইথিক্যাল জায়গাগুলোকে দেখতে হবে। এই জায়গাগুলোকে যদি আমরা দেখি, তাইলে কিন্তু কিছুটা জায়গা হবে। এগুলো একটু হাইপোথেটিক্যাল কথা, বাজারে যখন প্রফিটের জন্য কেউ আসে, তখন সেগুলোকে কেউ অত ইথিক্স খুব একটা চিন্তা করে না, বাট ইথিক্সটা রাখা উচিত। এটা পৃথিবীর সব জায়গায় কম বেশি হয়তো হয়, আমার দেশেও রাখা উচিত। এখন দ্য কোশ্চেন ইজ, তাহলে বাজার যখন এখন পড়ে যাচ্ছে, আমি আবার ঠিক আগের জায়গায় ফিরে আসি, পড়ে যাচ্ছে বলবো না, বাজার যখন টার্ন ওভার কমে যাচ্ছে, পড়ে যাওয়া অন্য জিনিস, পড়ে যাওয়া হতেই পারে, বাজারে উত্থান পতন সব আছে, কিন্তু টার্ন ওভার ঠিক রেখে বাজার পড়ুক উঠুক, শেয়ারের দাম কমুক, এক সেক্টর কমুক আরেক সেক্টর হোক, সুইচিং যেটাকে আমরা বলি, সুইচিং হোক। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু সুইচিং হচ্ছে না, এটা সেল হয়ে যাচ্ছে 10 টাকা, কিনা হচ্ছে হয়তো 2 টাকা, বাকি 8 টাকা হয়তো আইডেল পড়ে আছে অথবা টেক ইট আউট। সো এই জায়গাটা যাতে না হয়, অর্থাৎ বাজারের টাকাটা বাজারে যাতে রিটেইন হয় এবং সেটাকে যাতে আমরা রোল ওভার করতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট যদি আমরা তৈরি করতে না পারি, তাইলে কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যেমন এখন যেটা হওয়া উচিত ছিল, টার্ন ওভারটা কমার কথা ছিল না, ব্যাংকের কারণে টার্ন ওভারটা বেড়েছিল, ব্যাংকের যুগ শেষ, এখন যাদের জুন এন্ডিং হবে তাদের কারণে টার্ন ওভারটা বাড়ার কথা ছিল, একই জায়গায় টার্ন ওভারটা থাকার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। তাইলে এখানে কারা জড়িত? যেই পার্টিকুলার রেসপন্সিবিলিটি নেওয়ার কথা তারা জড়িত। প্রথম রেসপন্সিবিলিটি কোম্পানিগুলো, দ্বিতীয় রেসপন্সিবিলিটি বিনিয়োগকারীগুলো, তৃতীয় রেসপন্সিবিলিটি স্টক এক্সচেঞ্জ, চতুর্থ রেসপন্সিবিলিটি ডিলার এবং ব্রোকার। তাহলে প্রত্যেকেই যদি সমন্বিতভাবে আমরা কাজ করতে না পারি, সেখানে কিন্তু আমাদের পক্ষে এই রেজাল্ট আসবে না। জি, মোহাম্মদ ফুরকান উদ্দিন, একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ম্যাডাম, আমি বগুড়া থেকে বলছি, আব্দুর রহিম।
আমার প্রশ্ন হচ্ছে যে মার্কেটে আপ ডাউন থাকবে, ইন্ডেক্স কম বেশি থাকবে, নট দ্যাট কোশ্চেন। কোশ্চেন হচ্ছে যে কিছুদিন আগে 1800-2000 কোটি টাকা লেনদেন ছিল, লেনদেনটা যে কমে গেল, তো এখানে যারা ইন করছিল আউট হলো, এদের তো কোনো বাইন্ডিংস নাই, এরা ইন করতে পারে আউট করতে পারে, কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ওদেরকে জানা উচিত ছিল যে বারে বারে মার্কেট মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে হোঁচট খায়, তাহলে এক শ্রেণীর লোককে ওখানে রেডি থাকা উচিত ছিল টাকার বস্তা নিয়ে যে আমরা সাপোর্ট দিব, যেটা ভারতে দেয় টাটা, বিড়লা, রিলায়েন্স। মার্কেটটাকে আমরা যে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা বারবার হোঁচট খাচ্ছি, আমরা লসের সম্মুখীন হচ্ছি। এখানে 2% 5% লোক তারা কোটি কোটি টাকা 2-4টা আইটেমে কামাই করে নিয়ে চলে যায়, তো যাতেই পারে। কিন্তু এখানে আইসিবি, তারপর মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন ব্যাংকের যে ভূমিকা, এরা তো বিনিয়োগ করে মার্কেটটাকে একটা লেনদেনের স্থিতি পর্যায়ে আনলে পরে আমার মনে হয় মার্কেটটা ভালো থাকতো। জি ধন্যবাদ বিনিয়োগকারী, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার কথাগুলোই কিন্তু বলছিল ফুরকান উদ্দিন, আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন আপনি নিশ্চয়ই শুনেছেন। তারপরেও মঈন আপনার কাছে আমি আসছি যে আপনি বলবেন, তার সাথে আমি বিনিয়োগকারী দর্শক ভাই যে বললেন ওনার কোয়েশ্চেনের আনসার দিবেন, তার সাথে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। সাম্প্রতিক সময়ে একটা কোম্পানি, একটা ফিনান্সিয়াল কোম্পানি আমরা দেখেছি যে 29 টাকার থেকে দাম বেড়ে বেড়ে 67 টাকা পর্যন্ত উঠেছিল। যখন এটা 60 টাকার উপরে উঠেছে, বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি যে অনেক ভালো ভালো কথা, যে এত ভালো বিজনেস হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এখন কোম্পানিটা নেমে খুব ফাস্ট এই একটা গ্রোথ হতেই পারে একটা কোম্পানির, কিন্তু এই গ্রোথটা হয়েছিল 2 থেকে 3 মাস 4 মাসের মধ্যে। সেম ওইতে এখন কিন্তু কোম্পানিটার দাম হচ্ছে 51 টাকা 52 টাকা, 67 থেকে কমে কমে 52-51-তে এসছে, 50-এ এসছে, গতকাল ছিল 50 টাকায়। গতকালই একটা নিউজ এসছে যে ওই কোম্পানিটা লসে আছে, তার আলটিমেটলি লস টানতে হচ্ছে। নিউজটা শুধু আমাদের পত্রিকাগুলোতে এসছে। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে পেপার পত্রিকা, বিভিন্ন শুধুমাত্র পত্রিকা না, অনলাইন পত্রিকা আছে, এমনি কাগজের পত্রিকা আছে, আপনার বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক আছে, সোশ্যাল মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে এক ধরনের অপপ্রচার চালানো হয়, যে আপনি কি মনে করছেন যে এটা ইচ্ছাকৃতভাবে একটা গ্রুপ দাম বাড়িয়ে ভালো ভালো পজিটিভ নিউজ দিয়ে দাম বাড়িয়ে তারা সেল করলো, এখন যখন কমেছে আরও দাম কমিয়ে তারা কিনতে চাচ্ছে? এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। প্রথম দুইটা প্রশ্ন আপনার প্রশ্নটা আমি পরে আসছে। দর্শক যে ভাই ফোন করেছেন উনি খুব কিছু সুন্দর কথা বলেছেন। দেখেন, আমরা যদি আমেরিকার মার্কেটে দেখি, সো যখন 2007-এ কলাপস করেছিল, তো প্রতিটা শেয়ারের প্রাইস এমন জায়গায় নেমে গিয়েছে উইচ ইজ ভেরি মাচ আনইউজুয়াল। যেমন লেমন ব্রাদার্স কিন্তু কলাপস করেছে, হ্যাঁ। তো ইয়াহুর প্রাইস তখন সো ফর আই ক্যান রিমেম্বার যে $24 থেকে $2 নেমে গিয়েছিল, হ্যাঁ। তো উইচ ওয়াজ আনইউজুয়াল। তো ওই জায়গাগুলোতে ওই রকম সিচুয়েশনে বেসিক্যালি আপনি যদি ইনভেস্টর যাদেরকে নিয়ে আমরা কথা বলছি এদের পক্ষে সাপোর্ট দেওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। অবভিয়াসলি তারা সাপোর্ট দিবে, কিন্তু গভর্নমেন্ট এই জায়গাগুলোতে কিন্তু সবসময় ইনিশিয়েটিভ নেয়। সারা পৃথিবীতে আমরা দেখেছি, ভারতের কথা উনি বলেছেন, আমি ইউএস মার্কেটের কথা বলেছি, গভর্নমেন্ট বেইল আউট প্রোগ্রাম দেয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেয়, বাট এখনকার সিচুয়েশনটা কিন্তু আমরা সেই সিচুয়েশনে নাই। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইনস্টিটিউশন সবসময় ইনস্টিটিউশনের রোল যদি প্লে করে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা আমরা সবসময় এখানে এসে সুন্দর সুন্দর কথা বলি, সবাই বলি। এখানে আজকে আমি এসছি, কালকে অন্য কোম্পানির সিইও আসবে, আরেকজন আসবে, সবাই টপ প্রোফাইলের লোকজন এসে এই একই কথাই বলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে। আসলে কি আমরা যারা বড় চাঙ্কে ইনভেস্টমেন্ট করে তারা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে? সত্যিকার অর্থে কি আসলেই করে? যদি করতো তাহলে কিন্তু স্ট্যাবিলাইজেশন, আজকে এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হতো না। ধরেন 500 জন ক্ষুদ্র বিনিয়োগকারী ইকুইভ্যালেন্ট যদি একজন ইনস্টিটিউশন ইনভেস্টরকে আমি কনসিডার করি, তাহলে 500 জনের 500 মত হবে, আর একজনের কিন্তু একটা মত হবে। সে যদি ডিসাইড করে আই উইল নট সেল, আর যদি সে ডিসাইড করে আই উইল সেল, তাহলে কিন্তু দুই ধরনের সিনারিও তৈরি হয়। তো এখন প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে, আর আমাদের অ্যাটিটিউডটাই কিন্তু চেঞ্জ করতে হবে। ফরেন ইনভেস্টর যাদেরকে দেখি সকল, আমরা অনেক ফরেন ইনভেস্টরকে হ্যান্ডেল করেছি, ডিল করেছি, তারা কেউই 3 বছর 4 বছর 5 বছরের নিচে বিনিয়োগ করে না। তাদের একটা প্রাইস টার্গেট থাকে, তাদের ওই যেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয় ওখানে রিসার্চ করে দেখে বুঝে তারপর ইনভেস্টমেন্ট করে। যত প্রাইস কমে যায় তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে থাকে, যত কমে তত বাড়াতে থাকে।
তো আবার যখন বাড়তে থাকে প্রাইস, তাদের টার্গেট প্রাইস যখন চলে আসে তখন আস্তে আস্তে তারা সেল করতে থাকে, নট ইন এ ডে, স্লোলি দে স্টার্ট সেলিং। দিস শুড বি দ্য অ্যাটিটিউড। এবং আমাদের অ্যাটিটিউড আসলে সোকল আমরা যাদেরকে ইনস্টিটিউশন বলি তাদের অ্যাটিটিউড কি এরকম? আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, এখন কারোর স্পেসিফিক এখানে বসে আমি কারোর নাম বলা যায় না, বলতে পারি না, কিন্তু আমাদের অ্যাটিটিউডগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। উপায় কি? আমি ফুরকান ভাইয়ের কাছে আবার আসতে চাচ্ছি যে এই যে শর্ট টার্ম বিনিয়োগ কিংবা তাদের বর্তমানে সবার অ্যাটিটিউডটা যে অল্প সময়ে বিনিয়োগ করছে কিংবা আমাদের মার্কেটটা ওইভাবে দাঁড়াতে পারছে না যেরকম আমরা মার্কেট দেখতে চাচ্ছিলাম, একটা স্ট্রং মার্কেট, একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার সবাই আমরা যেরকম চাচ্ছিলাম, এটা আমরা দেখতে পাচ্ছি না। এই মার্কেটটাকে স্টেবল করার জন্য আপনি কি সাজেশন দিবেন, কি করা যেতে পারে? সাজেশনের ব্যাপারে এখানে আমি যেটা বলবো, দেখেন, যখন বাজারটা আমাদের এই কিছুদিন আগেও বাজারটা যখন একটু ভাইব্রেন্ট ছিল যখন বাজারটা, তখনও কিন্তু যে এখানে সরকার এবং বিভিন্ন সেক্টরের প্রচুর পরিমাণে পজিটিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু বাজারটা একটা জায়গায় এসে শুরু করেছিল। এমন কোনো কিছু এখন ঘটেনি যেটার কারণে বাজারটা আবার টার্নওভারটা এই জায়গায় আসতে পারে। কারো কোনো কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড নাই, না গভর্নমেন্টের এন্ড থেকে আছে না, তাহলে ওই একই রকম পজিটিভ অ্যাটিটিউড কিন্তু এখনও বহমান আছে। তাইলে বাজারটা কমলো কেন? এক্স্যাক্টলি, তাইলে বাজারটা এই টার্নওভারটা কমলো কেন? আমি আবার একই জায়গায় আমার আঙ্গুলটাকে দিতে চাই, সেটা হলো যে যারা বড় বিনিয়োগকারী টার্নওভারের যে পোর্শনটুকু, যাদের এই রেকর্ডটা কিন্তু আমি আবারও বলছি সেটা কিন্তু স্টক এক্সচেঞ্জগুলোর কাছে আছে, তাদের যে কন্ট্রিবিউশনটা ছিল সেই কন্ট্রিবিউশনটা এখন নাই কেন? আপনি কি বলতে চাচ্ছেন যে তারা শেয়ার সেল করে টাকা উঠিয়ে নিয়ে গেছে উইদাউট এনি কোশ্চেন? আদারওয়াইজ টাকাগুলো কোথায়? টাকাগুলো তো সুইচ করে ডেফিনেটলি অন্য শেয়ারে যায় নাই, গেলে তো টার্নওভার কমার কথা না, গেলে তো টার্নওভার করার কথা না, টার্নওভার কমে যাওয়ার কথা না। তো টাকাগুলো যদি বাজারেই থাকে, হয় ক্যাশ ফর্মে পড়ে আছে অথবা তারা নিয়ে গেছে। আমি জি ফুরকান ভাই, আপনি বলছিলেন যে সাম্প্রতিক মার্কেটটাকে ডেভেলপ, মানে কোথায় প্রবলেমগুলো মার্কেটের, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা ওই একই জায়গায় আমি যেটা বলার চেষ্টা করছি যে টার্নওভারটা যাদের এন্ড থেকে বেশি পরিমাণে কমে গিয়েছে, যেসব ব্রোকারদের কাছ থেকে, সব ব্রোকারের কাছ থেকে কম বেশি কমেছে। প্রশ্ন হলো, তাহলে প্রশ্ন আসতে পারে সব ব্রোকারের কাছ থেকে কম বেশি কমেছে বা সব ডিলারের কাছ থেকে কম বেশি কমেছে, সব বিনিয়োগের কাছ থেকে কম বেশি কমেছে, কেন কমেছে? কার কাছ থেকে কেন কমেছে? লেটস সে আমি যদি একটা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী নিয়ে বেশি ডিল করি এরকম একটা ব্রোকারের কথা চিন্তা করি, কারণ সে তো ওই ক্ষুদ্র বিনিয়োগকারী ডিপেন্ডেন্ট, সুতরাং বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট না করলে তার টার্নওভার কমে যাবে, তারটা লজিক্যাল। কিন্তু যারা বড় আরেকটা কথা বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা হয়, বড়রা যখন বিক্রি করে রিউমারে তারা তখন কিনে, কিনে আলটিমেটলি তাদের ক্রয় ক্ষমতা থাকে না। সো তাদের বিভিন্ন ছোট ছোট হাউসগুলোতে যান কিংবা এমনি হাউসগুলোতে যান যারা ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর, ওখানে যেয়ে দেখবেন যে ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা হতাশায় নিমজ্জিত, যে তারা প্রচুর লসের সম্মুখীন হতে হয়েছে তাদের। এক্স্যাক্টলি, এটা উনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। দ্যাট ইজ দি রেসপন্সিবিলিটি দ্যাট ইউ হ্যাভ টু টেকেন ফর দি মার্কেট অ্যাজ এ মার্কেট ইন্টারমিডিয়ারি। আপনার যে মার্কেট ইন্টারমিডিয়ারি, আপনি যে মার্কেট ইন্টারমিডিয়ারি হিসেবে আপনাকে যে গণ্য করা হচ্ছে, সেখানে আপনার দায়িত্বটা কোথায়? হয়বা যেটা বলার চেষ্টা করছিলাম, এই জায়গাগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা যারা রেগুলেটর আছে ইভেন তারাও অ্যাড্রেস করতে পারে যে তোমার এখানে এই পরিমাণ টার্নওভারের কন্ট্রিবিউশন ছিল, তাহলে তোমার এটা এই পরিমাণ কমলো কেন, তুমি এটার উত্তর দাও। এখন সে তো উত্তরটা দিবে কোনো না কোনোভাবে, তাহলে দেয়ার ইজ অ্যানাদার কোশ্চেন, দেয়ার ইজ অ্যানাদার রেসপন্স, তখনই আসল জায়গাটা বের হয়ে আসবে। তাহলে ওই জায়গাটা যদি আপনি কোশ্চেনগুলো করতে থাকেন, তাহলে দেখবেন যে তারা বলতে পারবে যে আসলে আমার জায়গাটা কোথায়, যে কারণে বাজারে টার্নওভারটা কিন্তু ফল করেছে। এখানে আমি আবার বলছি প্রবলেমগুলো মানে অ্যাট লিস্ট পাওয়া যাবে যে কোথায় সমস্যা। এক্স্যাক্টলি, দিস অল প্রবলেম ডেফিনেটলি গোজ টু বিগ ইনভেস্টার্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত না আপনারা অ্যাড্রেস করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে বেশি আমরা চিৎকারই করবো, আলটিমেটলি এটা কোনো রেজাল্ট নেই, বাজারে মনে থাকবে। জি, আমি মঈন ভাই আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আপনি যদি ওনার সাথে কিছু সংযোজিত করতে চান আপনি করতে পারেন। আরেকটা প্রশ্ন আমি করেছিলাম তখন যে বিভিন্ন কোম্পানিগুলো মানে দাম উঠিয়ে তারা সেল করে দিচ্ছে, বিভিন্ন রিউমার ছড়িয়ে পত্রিকা, আপনার ইয়েতে সামাজিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে, এবং পার্সন টু পার্সন তারা করছে, টেলিফোন করছে, SMS দিচ্ছে, রিউমার ছড়িয়ে দামটা বাড়াচ্ছে, তারপরে যখন কমে যাচ্ছে আবার তারা কেনার জন্য নেগেটিভ, এইবারও রিউমার ছাড়ছে, নেগেটিভ রিউমার।
এই যে রিউমার বেসড হয়ে যাচ্ছে বাজারটা, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার বক্তব্য কি? কিংবা ডেফিনেটলি দিস ইজ নট গুড সাইন ফর দ্য মার্কেট। যখন ফুললি মার্কেট ড্রিভেন বাই অথবা মানে একটা লার্জ পার্সেন্টেজ অফ টার্নওভার রিউমার ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন এটা কিন্তু ইটস এ ব্যাড সাইন ফর দ্য মার্কেট। রিউমার সারা পৃথিবীতে সব জায়গাতেই থাকবে। যখন একটা কথা ডিসকাশন লেভেলে থাকে, কোনো একটা ধরেন ডেভেলপমেন্ট ডিসকাশন লেভেলে, এখান থেকে কথাটা আরেকটু ওই মিটিং থেকে বের হয়ে মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে করতে তো একটা লেভেলে গিয়ে পৌঁছায়, কিন্তু কনক্রিট ইনফরমেশনটা আপনাকে কিন্তু বুঝতে হবে। আমি যদি বলি আজকে দেখেন রিসেন্ট কয়েকটা ঘটনার কথা আপনাকে বলি, কয়েকটা স্টক যদি দেখেন সে লাইক 45 থেকে 50 রেঞ্জের মধ্যে ছিল, অল অফ আ সাডেন ইটস কেম ডাউন 30। কিন্তু 30 থেকে তো উঠেছে, ওইটা আপনি যে শেয়ারগুলোর কথা বলছেন এই শেয়ারগুলো কিন্তু 25 থেকে 30 এর মধ্যে ছিল। এই 2-3 মাসে এটাকে আর্টিফিশিয়ালি উঠিয়ে মুভ করে এটাকে 45 এ নিয়ে যাওয়া হয়েছিল। নিচ থেকে যখন ডাউন লাইন থেকে আপওয়ার্ডে আসে তখন কিন্তু সবাই বেনিফিটেড হয়। যখন একটা প্রাইস থেকে যখন মানে ডাউন সাইডে আসে তখন কিন্তু সবাই এফেক্টেড হয়। এখন 50 রেঞ্জে আপনি যখন 25 একটা শেয়ারে বিনিয়োগ করবেন, নিশ্চয়ই আপনার একটা লজিক আছে, তারপর আপনার একটা টার্গেট আছে, ওই প্রাইসে বিক্রি করে দেবেন। আপনি যখন 45 গিয়ে কিনেন, রিউমার উপর বেস করে বা অন্য কোনো ইনফরমেশনের উপর বেস করে যখন কিনবেন, তখন আপনাকে কেনার সময় কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমরা যারা ইনভেস্টর, যেই টাইপের ইনভেস্টর হন তাদেরকে কেয়ারফুল থাকা উচিত। এখন 2-3টা বিষয় এখানে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যখন কোম্পানিগুলো বিভিন্ন টাইপের ইনফরমেশন মার্কেটে কোম্পানি ইনফরমেশন আসে, লাইক কিছু কী ইনফরমেশন হতে পারে, কোনো বিজনেস ডেভেলপমেন্ট হতে পারে, আমরা যেটা সবসময় বলি কোনো একটা নতুন ডিল হচ্ছে বিজনেসে, কোনো আর্নিংয়ে বড় ধরনের একটা গ্রোথ হচ্ছে, হ্যাঁ, বা অথবা তার বিজনেস ফল করছে সেটা রিকভারি হচ্ছে, এইটাই তো রিউমার। মানে এই জিনিসগুলোই তো, এর বাইরে তো কিছু না। এখন আপনার ফার্দার এক্সপানশন, এই যে কথাগুলো, এই যে টার্মগুলো, এগুলো নিয়ে আমরা সবসময় রিউমার বলি। হ্যাঁ, ফার্দার এক্সপানশন হলে তার কি হবে, একটা আর্নিং এর গ্রোথ হবে। সেল একটা পাওয়ার কোম্পানি নতুন একটা পাওয়ার প্রজেক্ট পাচ্ছে 100 মেগাওয়াটের, দিস ইজ এ নিউজ। আর রিউমারগুলো কি আমি একটা কথা বলি, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কি তারা মেসেজ দিয়ে দিচ্ছে ইনফরমেশন, দিস ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। অ্যাবসলিউটলি দিস ইজ ইভেন দেন তারা ঘোষণা দিয়েও সেটা মেইনটেইন করে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনি এই কথাটা বললেন, এই জিনিসগুলো বললেন, এটার পিছনে মানে ওনার স্টেট বলে দেয় না আমরা পারি নাই, হ্যাঁ হয় নাই, এরকম কিন্তু বলে দেয়। এটা অবশ্যই মানে কেউ যদি মেসেজ দিয়ে বলে, কেউ যদি কোনো কনক্রিট কোনো কোম্পানি থেকে যদি বলে থাকে যে এটা এরকম হবে পরে হয় নাই, এটা অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এটা অবশ্যই সার্ভেলেন্সে আনা উচিত। এবং আমাদের বিএসইসি স্টক এক্সচেঞ্জ এই জিনিসগুলো ওনারা এই সার্ভেলেন্সগুলো করতে পারেন, এই তদারকিগুলো করতে পারেন। যদি এরকম ইরেগুলারিটিস পাওয়া যায় অবশ্যই এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যে কথাটা আমি বলছিলাম, তখন দেখেন রিউমারগুলো কীভাবে হয়, এই যে নিউজগুলো স্প্রেড আউট হতে থাকে। আপনি একটা কথা বললেন, আপনার জের ধরে বলবো যে হ্যাঁ মুন্নিয়াপা বলেছে, তারপর অমুক বলেছে, তমুক বলেছে। এখন নিউজগুলোর সত্যতা কতটুকু এবং এটার সাথে সংশ্লিষ্ট অর্গানাইজেশনগুলো, সংশ্লিষ্ট কোম্পানিগুলো কতটা এটার সাথে জড়িত আছে, এই বিষয়গুলো আমাদের আসলে খতিয়ে দেখার দরকার আছে। কারণ বারে বারে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে কথাটা বলছিলেন যে একটা স্ক্রিপ্ট, একটা শেয়ার 30 টাকা থেকে 67 পর্যন্ত উঠেছে, দেন ইটস কেম ডাউন 40, 50, 51, 49 এই লেভেলে, 48, 49। সো এই যে দেখেন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে 67 to 49 যদি আপনি ক্যালকুলেট করেন কত পার্সেন্টেজ, অলমোস্ট 30%-এর বেশি কিন্তু লুজার। তারপরে যদি আপনি মার্জিন ফাইন্যান্স নেন এখানে, তাহলে আলটিমেটলি কিন্তু আপনার উইদিন এ মান্থ ইউ আর লুজিং ইউর অল অফ ইউর মানি। গেইন কিন্তু করছে একটা গ্রুপ যারা রিউমার ছড়িয়ে মার্কেট থেকে টাকা উঠিয়েছে, তারা বিক্রি করতে পেরেছে, কিন্তু মাস পিপল কিন্তু বিক্রি করতে পারে নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো সবসময় আমরা যারা বড় বিনিয়োগকারী বা সকল এই বিষয়গুলোর সাথে, এই রিউমারগুলোর সাথে যারা জড়িত থাকে, আমাদের বিএসইসি থেকে বা ঢাকা স্টক এক্সচেঞ্জগুলো থেকে যদি একটু সার্ভেলেন্স বাড়ানো যায়, যে এইগুলো শেয়ার বাড়তেছে, বাড়াটাকে আমি থামাতে পারবো না, বা রেগুলেটর হিসাবে ওনাদেরও দে ক্যানট ডু ইট, বাট থিং ইজ এইখানে অন্য কোনো ধরনের হুইসপারিং হচ্ছে কিনা, মাস পিপলকে ইন্সপায়ার করা হচ্ছে কিনা, এই যে রিউমারগুলো দেওয়া হচ্ছে এটা কারা দিচ্ছে, সত্যিকার অর্থে তারা রিউমার দেওয়ার
এই ক্ষমতাটা রাখে কি না, এইগুলো কিছু পানিশমেন্ট যদি আমরা দিতে পারি, এই প্রবলেমগুলো থেকে আমার মনে হয় কিছুটা উত্তরণের সূচনা হতে পারে, যেটা দীর্ঘমেয়াদে আস্তে আস্তে বাজারেও একটা মানে পজিটিভ এফেক্ট হতে পারে। মোহাম্মদ ফুরকানুদ্দিন, আপনি আবারও একই কোয়েশ্চেন নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি যে রিউমার থাকবে স্টক মার্কেটে, পৃথিবীর সমস্ত স্টক মার্কেটে রিউমার থাকে, এটা আমরা বলি যে স্পেকুলেটিভ মার্কেট, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের বাজারটা মনে হয় অতিমাত্রায় রিউমার বেসড হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আরেকটা জিনিস বাজারে এসছে যে প্রথম দিকে কিছু ব্রোকারেজ হাউস আছে যেখানে বড় বড় ইনস্টিটিউশনাল ব্রোকারেজ হাউস যাদের সক্ষমতা বেশি, ওখানে আছে যে তার সরাসরি তাদের অথরাইজডরা কিংবা তাদের অফিসাররা এই গ্যামলিংয়ের সাথে জড়িত, তারা নিউজ দিয়ে ইয়ে করছে, অন্যদেরকে দিয়ে কেনাচ্ছে, তারপরে তারা আস্তে করে বেরিয়ে যাচ্ছে। এটাও কিন্তু হচ্ছে, এবং মঈন ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, মঈন ভাই কিন্তু একই রকম, এটার ক্ষেত্রে যারা কিনছে তারা লুজার হচ্ছে। এই যে রিউমার, এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? না, এই রিউমার থেকে পরিত্রাণ দেখেন, আমি আবার যদি একটু বলতে চাই, আপনি রেগুলেটরি বডিটাও বলবেন, বিনিয়োগকারীদের জন্যও বলবেন, দুইটাই বলবেন। মানে পরিষ্কার করে যেটা বলতে চাই, এটা মঈন ভাই অলরেডি অ্যাড্রেস করেছেন। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হলো রিগোরাস পানিশমেন্ট, নট অনলি পানিশমেন্ট, রিগোরাস পানিশমেন্ট। যারা এরকম করে খুঁজে পাওয়া যায়, যেমন যদি আপনাকে আমি একটা বোঝার চেষ্টা করি যে দুই বন্ধুকে খুঁজছে, এরকম একটা রিপোর্ট দেখলাম। এটা একটা ছিল, আমি একটা মিনিট একটু ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আগে আরো অনেক বেশি ছিল, যখন অমনিবাস অ্যাকাউন্ট ছিল, প্রচুর পরিমাণে ছিল। অমনিবাস অ্যাকাউন্টটা বন্ধ করার পরে এখনো এটা হচ্ছে, কিন্তু তারা একজন অফিসার কখনো নিজের নামে করতে পারে না, একজন অথরাইজড কখনো নিজের নামে করতে পারে না, তারা হয়তো আত্মীয় স্বজনের নামে করে এটা করছে। কিন্তু দেখা যাচ্ছে কি, যখন আপনার তদন্ত টিম যাচ্ছে, রেগুলেটরি বডিরা যাচ্ছে, তখন কিন্তু সব ক্ষেত্রে যে ধরতে পারছে ওইভাবে ধরতেও পারছে না। এখানে যেটা আমি ওই কথাই আপনাকে আমি বলার চেষ্টা করছি, ধরতে পারছে না এই কথাটা ঠিক না, তো ধরা তো যাচ্ছে। এই যে যেমন আপনার কোন শেয়ারটা নিয়ে যেটা হলো, যে দুই বন্ধুকে খুঁজছে, কি টাইপের একটা জানি আসলো, দুইজন মিলে রিজেন্ট টেক্সটাইল, am I correct? রিজেন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল নিয়েই সম্ভবত, আমি যদি ঠিকমতো বুঝে থাকি, দুইজনকে খুঁজছে। এটা কিন্তু যে কোনো একটা হাউসের দুজন মিলেই কিন্তু এটা করেছিল, তাই না? তাদেরকে যে অ্যাড্রেস করতে পারে নাই তা তো না, অ্যাড্রেস তো করা গেছে। তো এইভাবে সবাইকেই অ্যাড্রেস করা সম্ভব। তাহলে এখন প্রশ্ন হলো যে যাদেরকে অ্যাড্রেস করা গেছে তাদেরকে কতটুকু আওতায় এনে, তাদেরকে কতটুকু রিগোরাস পানিশমেন্টের আওতায় আনা গেছে, দ্যাট ইজ এ কোশ্চেন। ওইটা যদি আপনার দৃশ্যমান কোনো পানিশমেন্টের আওতায় চলে আসে, তাহলে পরের যারা লোকজন আছে তারা কিন্তু একটু কম্পারেটিভলি সাহসটা কমে যাবে। তাহলে ধরতে পারছে না বা চেষ্টা করলে ধরা যায় না, এটা তো আমরা বুঝতে পারছি না, ধরা তো যাচ্ছে, ধরা তো পড়ছে। সুতরাং রিউমারের প্রসঙ্গে আমি আপনাকে, যদি আপনি আমাকে কোশ্চেন করে থাকেন যে রিউমার বাজারে থাকবে, আমি যদি বলে থাকি এটা স্পেকুলেটিভ মার্কেট, নো, ইটস নট এ স্পেকুলেটিভ মার্কেট, বাট ইয়েস টু সাম এক্সটেন্ট স্পেকুলেটিভ মার্কেট, নট 100%। স্পেকুলেশন শেয়ার বাজারে থাকবে, এটা একটা কথা, আর পুরো মার্কেটটা স্পেকুলেটিভ ইজ এ ডিফারেন্ট ইস্যু। ইটস নট এ স্পেকুলেটিভ মার্কেট, ইটস এ মার্কেট হোয়ার স্পেকুলেটিভ ইজ দেয়ার, স্পেকুলেশন ইজ দেয়ার, থাকবে কম বেশি থাকে, একটা লেভেল অফ পার্সেন্টেজে থাকবে। এখন কোশ্চেন হলো, এখন আসেন আমাদের বিনিয়োগকারী, স্পেকুলেশন আমি যাচ্ছি কেন? কারণ এই শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে যে প্রফিটটা, যে গেইনটা আর্ন করা হয়, সেটাকে আলটিমেটলি কি প্রফিট জেনারেশন হয়? নো, আপনার টাকা আমার পকেটে অথবা আমার টাকা আপনার পকেটে, দিস ইজ দি মানি সার্কুলেশন, হাত বদল হয়ে মধ্য দিয়ে আপনি গেইন করছেন। সো দি স্মার্ট পিপল যারা এটাকে ক্যাচ করতে পারছে, তারা আপনার পকেটের টাকা তার নিজের পকেটে নিয়ে নিচ্ছে। সো দিস ইজ নট দি প্রফিট মেকিং গেম, দিস ইজ দি ক্যাপিটাল গেইন। সো এইটা কিন্তু যদি সবসময় মানসিকতা আমাদের বিনিয়োগকারীদের মধ্যে থাকে, তাহলে ইটস এ ভেরি ব্যাড সাইন ফর দি মার্কেট। আপনি যখন একটা শেয়ার কিনছেন, তখন ইউ আর বাইং এ কোম্পানি, নট শেয়ার, ইউ আর বাইং এ কোম্পানি। কারণ ওখানে যারা স্পন্সর আছেন, তারা যখন এই বিনিয়োগটা করেছিলেন বা তারা যখন কোম্পানিটা এস্টাবলিশ করেছেন, মেবি ফ্রম দি ফার্স্ট ডে অফ দেয়ার এস্টাবলিশমেন্ট, তারা এটা মাথায় ছিল না যে আমি এটাকে মার্কেটে ছেড়ে দিয়ে এখান থেকে পয়সা লুটে নিব, হয়তো ছিল না। কারণ একটা স্টেজে যখন তারা বড় হয়েছে, দে হ্যাভ গিভেন দেয়ার টাইম, দে হ্যাভ গিভেন দেয়ার ইন্ডাস্ট্রি, দে হ্যাভ গিভেন দেয়ার বিজনেস অ্যান্ড এভরিথিং, ইনভেস্টমেন্ট। একটা স্টেজে তারা মনে করছে, ওকে তাহলে আমি এটাকে লিকুইড ফর্মে নিয়ে আসি, এখান থেকে আমি কিছু পয়সা কামাই আনি। তাহলে আমি একজন বিনিয়োগকারী হিসাবে যখন বাজারটাকে বিনিয়োগ করছি, যেটা উনিও বলার চেষ্টা করলেন যে আমি যখন করছি, তাহলে তারা কতদিন তাদের বিনিয়োগটা নিয়ে ধৈর্য ধরলো, আমিও তো কোম্পানির একজন মালিক, তাহলে আমি কতটা ধৈর্য ধরলাম। তারা যখন ওই ইনভেস্টমেন্টটা করতে গেল, আমি কি করলাম, আমি কিসের আশায় বিনিয়োগ করলাম? আপনার পকেটের টাকা আমার পকেটে নিয়ে আসবো এই আশায়? যদি করে থাকি তাহলে আমি ভুল করেছি।
আমি কোম্পানি কিনেছি, কোম্পানি প্রফিট করবে, সেখান থেকে আমি টাকা পাবো, দ্যাট ইজ দ্য আলটিমেট। তাইলে আমি যখন কোম্পানিটা যখন কিনবো তখন কতটা কম দামে কিনতে পারতেছি, কতটা প্রফিট ওরিয়েন্টেড হচ্ছে, কতটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড হচ্ছে সেটা আমি কিনতে হবে। না আরেকটা আমি একটু রিলেট করি ওনার সাথে, ফুরকান ভাইয়ের সাথে, তারপরে আপনার কাছে আসবো মঈন ভাই। অনেক ক্ষেত্রে কোম্পানির মালিকদের স্পন্সর ডিরেক্টরের উপরেও কিন্তু কমপ্লেইন আসছে যে তারা শেয়ারটা বিনিয়োগকারীদের উপরে দিয়ে দিয়ে তারা ফ্রি হয়ে যাচ্ছে। এখন আপনি বলুন যে এটাও আপনি মাথায় নেবেন, এই জিনিসগুলো আপনি দিবেন যে স্পন্সর ডিরেক্টররা ওইভাবে বিহেভ করছে না যেভাবে বিহেভ করা উচিত ছিল, ইথিক্যালি বিহেভ করছে না, এই কমপ্লেইনটাও আছে। এক্স্যাক্টলি, ইটস এ ভেরি ভ্যালিড এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখন দেখেন আমাদের স্পন্সররা কিন্তু মার্কেটের সাথে রিলেট হয়ে যাচ্ছে, দে আর লিস্টিং দেয়ার ইনস্টিটিউশনস অ্যান্ড দে আর মেকিং বিজনেস আউট অফ ইট। এটা কিন্তু তাদের, দিস ইজ নট দেয়ার জব, দেয়ার জব ইজ টু ডু দ্য বিজনেস। বিজনেস কীভাবে ডেভেলপ করবে, বিজনেস কীভাবে কাজ করবে, শেয়ার মার্কেটের প্রাইস উইল ডিফাইন বাই দ্য ইনভেস্টর, বাই দ্য মার্কেট। No, it's not their job. It's not their job. আমার শেয়ারের প্রাইস 40 টাকা থেকে 60 টাকা হবে, 60 থেকে 100 হবে, বা এটা 100 হওয়া উচিত। It's not their job to define the price. Price will define by the investor and the market. তাদের কাজ না। এখন যখন তারা ইনভলভ হয়ে যায় এর মধ্যে, তখন কিন্তু ম্যানিপুলেশনের কোশ্চেন চলে আসে। এখন আমি ইনভলভড, আমি যখন আমার পার্সোনাল ফান্ড, আমি যখন আমার অর্থ এখানে বিনিয়োগ করব এডিশনালি আউট অফ দ্য বক্স, আমার স্পন্সর শেয়ার হোল্ডিংয়ের বাইরেও আমি যখন বিনিয়োগ করব বিভিন্ন নামে, আইনের বাধ্যবাধকতার বাইরে যখন বিনিয়োগ করব, তখন কিন্তু আমি যে আর্নিং ম্যানিপুলেশন করব, নিউজকে ম্যানিপুলেট করব, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। এবং এটা সিভিয়ারলি অ্যাটেনশন নেওয়া উচিত রেগুলেটরদের, এবং পানিশমেন্টের আওতায় আনা উচিত। প্রচুর ইনস্ট্যান্স আছে যেগুলো আমরা দেখি, কিছু কিন্তু আইনের আওতায় আনতে পারছি না এখন পর্যন্ত। যদি পারতাম তাহলে কিন্তু আরও ট্রান্সপারেন্সি হতো। আমাকে বলি যে একটা ইস্যু না বললে হচ্ছে না। এখন দেখেন এখানে একটা কোম্পানি ফার্স্ট কোয়ার্টার আর্নিং দিবে ফর আনঅডিটেড আর্নিংস, উনি তো ভাইয়া তো চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি ভালো বলতে পারবেন। আনঅডিটেড আর্নিং, এখন এটা অডিটেড না, আমি আমার মতো করে দেখাতে পারবো, ঠিক আছে? এখন দেখেন আমরা যারা বড় বড় ইনস্টিটিউশনস বা রিসার্চ যারা আছে, যারা মার্কেটটা বুঝে, সে ফর এক্সাম্পল আপনি মার্কেট বুঝেন, ভাইয়া মার্কেট বুঝে ব্যালেন্স শিট অ্যানালাইসিস করতে পারে, উনি ব্যালেন্স শিট দেখে আইডিয়া বিজনেস অ্যানালাইসিস করে বুঝতে পারলো যে না ঠিক আছে, এখানে এরকম এক্সপেক্টেড একটা আর্নিং হইতে পারে। যেহেতু এটা আনঅডিটেড, আপনি কিন্তু অনেক ধরনের ম্যানিপুলেশন এখানে করতে পারেন, যেহেতু অডিটর সার্টিফাই এখানে করছে না। আপনি কি করলেন, যেখানে প্রভিশনিং নেওয়ার কথা এত টাকা, আপনি 3 গুণ প্রভিশনিং নিলেন খারাপ দেখানোর জন্য, অথবা যেই লসটা আপনি 3টা কোয়ার্টারে নিতে পারতেন সেটা একটা কোয়ার্টারে নিয়ে নিলেন ফর ইউর অ্যাডভান্টেজ, আর্নিংটা খারাপ দেখাই দিলেন। আপনার কাছে তো স্কোপ আছে। যখন স্পন্সর রিলেটেড হয়ে যায় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং এটা সিভিয়ারলি এফেক্ট হয়। কিন্তু তাহলে বিনিয়োগকারীরা যতই কেয়ারফুল থাকুক, যতই ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করুক কিংবা টেকনিক্যাল অ্যানালিসিস করুক, যদি স্পন্সর ডিরেক্টররা বিজনেসে শেয়ার ব্যবসায় ইনভলভ হয়ে যায়, সেখানে লাভ করা কিন্তু সাংঘাতিক কঠিন একটা বিষয়। মানে বিনিয়োগকারীদের এই মার্কেটটাতে এটাই কিন্তু হয়েছে। সিরিয়াসলি এটা অ্যাটেনশনে আনা উচিত, এবং এরকম অনেক ইনস্ট্যান্স হচ্ছে কিন্তু মার্কেটে, অনেক ইনস্ট্যান্স হচ্ছে। দেখেন একটা কোম্পানির মার্কেট ভ্যালু ধরেন 800 কোটি টাকা, ঠিক আছে? তো এখন ওরা মনে করে যে আমার শেয়ারের প্রাইস হচ্ছে এখন 40 টাকা, এখানে যদি আমি 80 টাকা হয়ে যায়, আমার কোম্পানির ভ্যালু হচ্ছে 1600 কোটি টাকা, ঠিক আছে? এবং এটা দেখিয়ে আবার বাইরে থেকে লোন নেওয়া, বিভিন্ন ইস্যু তারা চলে আসে। শেয়ার বাজারে কোম্পানিগুলো আনার ক্ষেত্রে নরমালি আমরা কি চাই যে না, আমরা আমাদের দেশে ইনভেস্ট করলে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের পথটা খুব জটিল, যে সবার জন্যই, যে অনেকে একটা কোম্পানি করা অনেক জটিল একটা বিষয়, অনেক কষ্টসাধ্য একটা বিষয়। একটা কোম্পানির শেয়ার কিনলাম, আপনি যেটা বললেন ফুরকান ভাই, যে একটা কোম্পানি শেয়ার কিনলাম, ওই কোম্পানিতে আমি পার্টিসিপেট করলাম, কিন্তু কোম্পানিগুলোর মধ্যেই যদি গোলমাল থাকে, আমি যত কিছুই দেখে শেয়ার কিনি, স্পন্সর ডিরেক্টররা যদি সঠিক বিহেভ না করে, ইথিক্যালি বিহেভ না করে, তাহলে বিনিয়োগকারীদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। আছে সরি আপনি, হ্যাঁ ফুরকান ভাই আপনি বলুন শেষ। আমি বলি একটু, খুব ভালো আলোচনা হচ্ছে, আমি নিজেও শিখছিলাম, আপনারা অনেক বেশি অভিজ্ঞ, মঈন ভাই বিশাল একটা মার্চেন্ট ব্যাংক চালায়, আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট, সময় নাই আমাদের হাতে, এখন শেষ করতে হবে। ফুরকান ভাই আপনি আর প্রশ্ন দিয়ে আমি শেষ করব, জি বলুন আপনি। আছে বলে আপনাকে থামানোর পিছনে লজিক হলো এটা, না অবশ্যই বলবেন, যে স্পন্সরদের যে পানিশমেন্ট দেয়া হচ্ছে না, এটার পানিশমেন্টের আওতায় আনতে হবে, দ্যাট হ্যাজ অলরেডি বিন অ্যাড্রেসড। হুইচ হ্যাজ নট বিন অ্যাড্রেস, সেটা হলো যে এজিএম গুলো, কোম্পানিগুলো যখন এজিএম করে
তখন বিনিয়োগকারী হিসাবে আমার যে ভূমিকা থাকা উচিত, আমি কি সেই ভূমিকায় আছি? যদি না থাকি, আমি কেন থাকতে পারছি না? এবং তৃতীয় ইস্যু হলো যে আমার কতটুকু এজিএমে আমরা কয়জন যাচ্ছি, কয়জন বিনিয়োগকারী আমরা এজিএমে যাচ্ছি, কয়জন বিনিয়োগকারী আমরা এজিএমে গিয়ে কথা বলার চেষ্টা করছি। এজিএমে আবার বিভিন্ন রকম বিনিয়োগকারী, আমি বলছি যে কয়জন যাচ্ছি। আচ্ছা, একটা গ্রুপ অফ পিপল আছে, খুব অল্প শেষ করতে হবে, একটা গ্রুপ অফ পিপল আছে যারা কিন্তু এজিএমে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের নুইসেন্স বলতে পারেন বা আরো ব্যাড ওয়ার্ড থাকলেও ইউজ করতে পারেন, কিন্তু ওই জায়গাগুলোকে আমার রেগুলেটর কেন কন্ট্রোল করছে না? কারণ রেগুলেটর প্রতিটা এজিএমে তাদেরকে দেখছে, একটা দুইটা শেয়ার নিয়ে তারা কথা বলতেছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তারা শত্রুতা করে অনেকে। রেগুলেটরগুলোকে নিয়ে এটা করা হচ্ছে না। আমি সরি ফুরকান ভাই, মঈন ভাই, আপনাদের অনেক ধন্যবাদ যে অনেক ভালো বক্তব্য বলেছেন, আপনারা খুব সুন্দর করে কথা বলেছেন। কিন্তু আমার শেষ করতে হচ্ছে, সময় নেই এখন। দর্শক, আমাকে এখন শেষ করতে হচ্ছে। আমি মনে করি যে আপনারা অনেক ভালো ভালো কথা শুনলেন। আপনারা বিনিয়োগ করার আগে, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে শুধু কোম্পানির ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল অ্যানালিসিস করবেন না, তার সাথে আপনারা অবশ্যই দেখবেন যে কোম্পানির সাথে জড়িত কারা, এটার স্পন্সর ডিরেক্টর কে, এবং আরও দেখবেন যে তাদের গভর্নেন্সটা কেমন, গুড গভর্নেন্স কি না। আগামীকাল আবারও দেখা হবে, আর আগামীকাল শেয়ার বিজে কিন্তু এই অনুষ্ঠানটার উল্লেখযোগ্য অংশ আপনারা দেখতে পাবেন। আগামীকাল আমাদের অনুষ্ঠানটা এই সময়ে আবার আসবে, আবারও দেখবেন আপনারা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি।